আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব আরবি 29টি হরফের সহি শুদ্ধ উচ্চারণ। প্রথমেই আমরা শিখব আরবি 29টি হরফের ধারাবাহিক উচ্চারণ এবং দ্বিতীয়ত আমরা শিখব এমন কিছু হরফ রয়েছে যেগুলো উচ্চারণের দিক থেকে একটি অন্য আরেকটি হরফের খুব কাছাকাছি। সেগুলোকে আমরা খুব সূক্ষ্মভাবে পার্থক্য করে শিখব ইনশাআল্লাহ। তাহলে আমরা ধারাবাহিক আরবি 29টি হরফ শেখা শুরু করি। আলিফ। আলিফ আলিফ হরফটি উচ্চারণের সময় সামনের উপরে যে দুইটি দাঁত রয়েছে এই দাঁতগুলো নিচের ঠোঁট এর মাঝ বরাবর অর্থাৎ নিচের ঠোঁটের পেটে এসে লেগে যাবে। যেমন আলিফ আলিফ বা 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 হরফটি উচ্চারণের সময় দুই ঠোঁটের ভেজা অংশ থেকে উচ্চারণ করতে হবে। খুব স্বাভাবিক থাকবে ঠোঁটগুলো যেন খুব চাপ দিয়ে লাগানো যাবে না, খুব হালকাভাবে সহজভাবে উচ্চারণ করতে হবে। বা বা তারপর তা 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 উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। সেখান থেকে তা তা তারপর সা 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 হরফটি উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লেগে খুব পাতলা করে উচ্চারণ করতে হবে। সা সা এরপর জিম জিম এখানে জিম হরফটি উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে যেন শক্তভাবে উচ্চারণ হয় এবং বাতাস না বের হয়। জিম জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হবে। জিম এরপর হা হা এই হা হরফটি উচ্চারণের সময় হলক বা কণ্ঠনালীর মধ্যবর্তী স্থান থেকে একটু চাপ দিয়ে হা হা এভাবে উচ্চারণ করতে হবে। তারপর খ খ এই খ হরফটি উচ্চারণের সময় একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো খ উচ্চারণের সময় যেন দুই ঠোঁট গোল না হয়। যেমন খ এমন যদি উচ্চারণ হয় তাহলে খর সাথে একটা ওয়াওয়ের আবরণ চলে আসে। অতএব এই বিষয়টা খুব লক্ষ্য করে খেয়াল করে পড়তে হবে। খ এবং এই খ হরফটি উচ্চারণ হবে হলকের শেষ ভাগ হতে। এই শেষ ভাগ হতে খ খ এভাবে উচ্চারণ করতে হয়। এরপর আমরা শিখব দাল। এই দাল হরফটি উচ্চারণের সময় সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে জিহ্বার আগা লাগাইতে হবে। সেখান থেকে দাল হরফটি উচ্চারিত হবে। যেমন দাল দাল তারপর দাল। এই দাল হরফটি উচ্চারণের সময় সামনের উপরে দুই দাঁতের আগার সাথে জিহ্বার আগাটাকে দাল দাল র র এই র হরফটি উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত কম্পন তৈরি না হয়। র র এরকম যেন না হয়। র র এখন আমরা শিখব জা জা। এই জা হরফটি উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া উচ্চারণ করতে হবে। জা জা তারপর আমরা শিখব সিন সিন। এই সিন
জা, এই দুটি হরফ একই মাখরাজ থেকে উচ্চারিত হবে। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের প্যাট ও আগার সাথে লাগাইয়া জা, সিন। তবে সিনের ক্ষেত্রে অতিরিক্ত একটা আওয়াজ বের হবে, চড়ুই পাখির ন্যায় চিকচিক একটা আওয়াজ বের হবে, সিন। এখানে যেন অনেকেই সিন সিন এরকম শব্দ উচ্চারণ করেন, সেটা যেন না হয় খেয়াল রাখতে হবে। সিন সিন। পরবর্তীতে আমরা শিখব শিন। এই শিন হরফটিও উচ্চারণের সময় মুখের ভেতরে বাতাস ছড়িয়ে যাবে, যার মাধ্যমে শাসা একটি শব্দ তৈরি হবে। শিন শিন। সদ সদ। এই সদ হরফটিও উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের প্যাট ও আগার সাথে লাগাইয়া উচ্চারণ করতে হবে, এবং এটার মধ্যেও সদের মধ্যেও সিনের মতো একটি অতিরিক্ত আওয়াজ যুক্ত হবে। সদ সদ। এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো দুই ঠোঁট যেন গোল না হয়ে যায়, দুই ঠোঁট যেন খুবই স্বাভাবিক থাকে। কারণ মোটা হরফগুলো সাধারণত উচ্চারণের সময় আমাদের দুই ঠোঁট গোল হয়ে যায়। তো এই বিষয়টি খেয়াল রেখে মোটা হরফগুলো যখন আমরা উচ্চারণ করব তখন যেন দুই ঠোঁট স্বাভাবিক রেখে উচ্চারণ করতে পারি। তার পরবর্তীতে দদ দদ। এই দদ হরফটি উচ্চারণের সময় তার মাখরাজটা আমরা জেনে নিই। প্রথমত যদি আমরা এটাকে জিহ্বা হিসেবে ধরে নিই, এবং এটা হচ্ছে জিহ্বার সামনের অংশ, এটা হচ্ছে গোড়ার অংশ। তো এই জিহ্বার যে গোড়ার অংশটুকু রয়েছে, এর মধ্যে যে দুইটি পাশ আছে, ডান পাশ এবং বাম পাশ, এই দুই পাশ থেকেও দদ উচ্চারণ করা সম্ভব, এবং কি চাইলে এক পাশ থেকেও উচ্চারণ করা যায়। তবে বাম পাশ থেকে উচ্চারণ করাটা সহজ। তো উচ্চারণের মাখরাজটা হবে, এই জিহ্বার গোড়াটা উপরের যে দাঁতগুলো রয়েছে, উপরের দাঁতের এই পাশে 5টি দাঁত, এই পাশে 5টি দাঁত, এই 5টি দাঁতের গোড়ার সাথে জিহ্বার গোড়াটাকে লাগাইয়া উচ্চারণ করতে হবে। দদ দদ। তারপর ত ত। এই ত হরফটি উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া মোটা করে উচ্চারণ করতে হবে। ত ত। তারপর ল ল। এই ল হরফটি উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া মোটা করে উচ্চারণ করতে হবে। ল ল। আইন আইন। আইন উচ্চারণের সময় হলক অর্থাৎ কণ্ঠনালীর মধ্যবর্তী স্থান থেকে আইনটি উচ্চারণ করতে হবে। আইন। আইন যেন আবার আইন এমনটা না হয়। আইন আইন। তারপর আমরা শিখি গইন গইন। এখানে যেন গাইন এরকম না হয়, অথবা গইন এমন যেন না হয়। গ স্বাভাবিক থাকবে, মুখ দুই ঠোঁট থাকবে স্বাভাবিক। গ অর্থাৎ কণ্ঠনালীর শেষ ভাগ হতে গইন এবং খ উচ্চারণ হয়। তার মধ্যে আমরা তো খ পূর্বেই পড়েছি, এখন আমরা গইন গইনটাকে মোটা করে উচ্চারণ করতে হবে, তবে দুই ঠোঁটকে কোনোভাবেই গোল করা যাবে না। গইন। আবার গাইন এমনও যেন না হয়। গইন। ফা ফা। আমরা প্রথম হরফের মধ্যে অর্থাৎ আলিফের মধ্যে আমরা শিখেছিলাম সামনের উপরের দুইটি দাঁতকে নিচের ঠোঁটের পেটের সাথে লাগাই দিতে হবে, যেমন ঠিক ফায়ের উচ্চারণ এটাই। ফা
ফা, কফ, কফ। এই কফের উচ্চারণ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া, অর্থাৎ আমাদের যে জিহ্বার গোড়াটা আছে এর বরাবর উপরে যে তালু আছে সেটার সাথে লাগিয়ে কফটাকে মোটা করে দুই ঠোঁট স্বাভাবিক রেখে উচ্চারণ করতে হবে। কফ, কফ, কাফ, কাফ। কাফের মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, অর্থাৎ জিহ্বার গোড়াটা যেখানে আছে, যেখান থেকে কফ উচ্চারণ হয়েছে তার থেকে একটু সামনে তার বরাবর উপরের তালুর সাথে জিহ্বার গোড়াটাকে লাগাইতে হবে। তারপর এটাকে পাতলা করে উচ্চারণ করতে হবে। কাফ, কাফ, লাম, লাম। আমরা যে বলেছিলাম এখানে ভেতরে, অর্থাৎ দাঁতের সামনের যে দাঁতগুলো রয়েছে এর গোড়া সংলগ্ন যে রেখাযুক্ত যে তালুটি আছে সেখানে জিহ্বার অগ্রভাগটাকে লাগাইয়া লাম খুব পাতলা করে উচ্চারণ করতে হবে, যেন লামটা ভারী না হয়, লাম এমন যেন না হয়। লাম, লাম। তারপর মিম, মিম। এখানে বা, ওয়াও, মিম এই তিনটি হরফ একই মাখরাজ থেকে উচ্চারিত হয় দুই ঠোঁট হতে। তার মধ্যে বা হচ্ছে দুই ঠোঁটের ভেজা অংশ থেকে এবং মিম হচ্ছে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে, অর্থাৎ বার মাখরাজ থেকে একটু সামনের দিকে মিম, মিম। এখানে শুকনো অংশ বলতে এইভাবে খুব চাপ দিয়ে মিম এরকম ভাবে উচ্চারণ করা যাবে না। এখানে মিম, মিম। তারপর নুন, নুন। এই নুনের মাখরাজটিও হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের যে দাঁতগুলো রয়েছে তার গোড়া সংলগ্ন তালুর সাথে, অর্থাৎ রেখাযুক্ত যে তালুটি আছে সেখান থেকেই নুন, নুন। ওয়াও, ওয়াও। এখানে যেন ওয়াও হরফ উচ্চারণের সময় তার মাখরাজ হচ্ছে দুই ঠোঁট হতে ওয়াও বা মিম উচ্চারিত হবে। এখন ওয়াও উচ্চারণের সময় আমরা অনেকেই একটা ভুল করে থাকি, সেটা হলো ওয়াও, ওয়াও এরকম করে থাকি। আসলে ওয়াও হরফটি খুবই পাতলা, এজন্য এই হরফটিকে ওয়াও পড়া যাবে না, এই হরফটিকে পড়তে হবে ওয়াও, ওয়াও। হামজা, হামজা, হা, হা। এই হা হরফটি উচ্চারণের সময়ও একদম হলকের শুরু হতে হা, হা একটা বাতাস বের হবে, হা। ইয়া, ইয়া। এই ইয়ার মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া ইয়া, ইয়া। আজকে আমরা ধারাবাহিক যে 29টি হরফ আছে সেগুলো শিখলাম। উচ্চারণের দিক থেকে এমন কিছু বর্ণ রয়েছে যেগুলো একটি বর্ণ অন্য আরেকটি বর্ণের খুব কাছাকাছি। এখন আমরা সেগুলোকে খুব সূক্ষ্মভাবে পার্থক্য করা শিখব ইনশাআল্লাহ। প্রথমেই ত, তা। এখানে ত হরফটি যে মাখরাজ থেকে উচ্চারিত হয়েছে তাও সেই মাখরাজ থেকেই উচ্চারিত হয়েছে। পার্থক্য, ত মোটা, তা পাতলা। ত মোটা হরফ, তা পাতলা হরফ। তারপর যাল, যাল, ল। এখানে জাল জিহ্বার আগা
সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়, ওয়াটাকেও জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। তবে পার্থক্যটা হচ্ছে দাল পাতলা হরফ, ওয়া মোটা হরফ। তৃতীয়ত জা, জা, জিম। এর মধ্যে যদিও বেশ অনেকটা পার্থক্য রয়েছে, তারপরও অনেকেই প্রাথমিক পর্যায়ে এই হরফগুলোকে একসাথে গুলিয়ে ফেলে। এজন্য যার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া এখান থেকে যা। আর জিমের মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া জিম। এই দুটির মধ্যে বেশ অনেক পার্থক্য রয়েছে। চতুর্থ সদ, সিন। এখানে হরকত দেওয়া যখন আমরা উচ্চারণ করি সা, স, সা, স, এখানে যেন সিন পাতলা হবে, সদ মোটা হবে। পঞ্চম হ্যাঁ, হ্যাঁ। এই দুইটি হরফ যদিও দুইটি হরফের মাখরাজ দুইটি জায়গায়, তবে খুব কাছাকাছি। একটি হলকের মধ্যবর্তী স্থান থেকে, অপরটি হলকের শুরু থেকে। হ্যাঁ, আরেকটি হচ্ছে হ্যাঁ। ষষ্ঠ কফ, কাফ। এই দুটি হরফের মাখরাজও খুব কাছাকাছি। একটি জিহ্বার গোড়া থেকে আরেকটি জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া। একটি হরফ পাতলা আরেকটি হরফ মোটা। কফ মোটা জিহ্বার গোড়া থেকে, কাফ পাতলা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া। তো এখন আমরা শিখলাম উচ্চারণের দিক থেকে প্রায় একই রকম যে হরফগুলো রয়েছে সেগুলোর পার্থক্য।